আমরা সবগুলো ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আলোচনা করে নিয়েছি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে কি কি পড়ে? ভিটামিন সি এবং ভিটামিন বি। তাহলে প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন। এবার এই ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিড বা অ্যাসকর্বেটও বলা হয়। ভিটামিন সি ইজ অলসো নোন অ্যাজ অ্যাসকর্বিক অ্যাসিড বা অ্যাসকর্বেট। এবার আমরা যখন ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কি বলেছিলাম যে ফ্যাট সলিউবল ভিটামিন কি হয়? বডির মধ্যে অ্যাকুমুলেট হয়ে যায়, তাই তো? ফ্যাট সলিউবল ভিটামিন যদি আমরা বেশি পরিমাণে নিই, ইট গেটস অ্যাকুমুলেটেড ইন দ্য বডি। কিন্তু আমরা যখন ওয়াটার সলিউবল ভিটামিন নিয়ে কথা বলবো, সেটা ভিটামিন সি হোক বা ভিটামিন বি হোক, আমরা দেখবো এরা কিন্তু বডির মধ্যে অ্যাকুমুলেট হয় না। দে ডাজ নট অ্যাকুমুলেট ইন দ্য বডি। আর যেহেতু বডির মধ্যে এর কোনো অ্যাকুমুলেশন হয় না সেভাবে, যার জন্য দেয়ার ইজ মিনিমাল চান্সেস অফ টক্সিসিটি। ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টক্সিসিটি বেশি হবে, যেহেতু তারা বডির মধ্যে অ্যাকুমুলেট হয়ে যায়। কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন কি হয়? দে আর এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। যেহেতু তারা ওয়াটার সলিউবল, যেহেতু তারা ইউরিনের সাথে বেরিয়ে যায়, therefore they does not accumulate in the body। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ভিটামিন সি এর ক্ষেত্রে আমরা তাই বলবো, they does not accumulate in the body। কেন বডির মধ্যে অ্যাকুমুলেট হতে পারে না? যেহেতু এরা ওয়াটার সলিউবল ভিটামিন। এরা বেরিয়ে যায় কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। দে আর এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। দে আর এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। ঠিক আছে? এবার যেহেতু এরা শরীরের মধ্যে অ্যাকুমুলেট হতে পারছে না, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সো দেয়ার ইজ মিনিমাল চান্সেস অফ টক্সিসিটি। টক্সিসিটি হওয়ার চান্সেস কিন্তু অনেক কম। সো দেয়ার ইজ মিনিমাল চান্সেস অফ টক্সিসিটি। এই কারণের জন্য ফ্যাট সলিউবল ভিটামিনের তুলনায় ওয়াটার সলিউবল ভিটামিনের কিন্তু সেফটি প্রোফাইল অনেক বেশি। কেন? কারণ এরা বডির মধ্যে অ্যাকুমুলেট হয় না, এরা ইউরিনের সাথে এক্সক্রিটেড হয়ে যায়। সো দেয়ার ইজ মিনিমাল চান্সেস অফ টক্সিসিটি। এই অবধি আমরা বুঝলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোন সোর্স থেকে আমরা ভিটামিন সি পাই। জেনে রাখো, প্ল্যান্ট সোর্স আর দ্য মেজর সোর্সেস অফ ভিটামিন সি। অ্যানিমাল সোর্স থেকে আমরা ভিটামিন সি সেই পরিমাণ পাই না। প্লাস অ্যানিমাল সোর্স থেকে আমরা যখন পাচ্ছি তখন কি হচ্ছে? ওটা আমাদের রান্না করে খেতে হচ্ছে। আর যখন আমরা এটাকে রান্না করছি, যখন গরম পাচ্ছে, তখন ভিটামিন সি কি হয়ে যায়? ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাহলে প্ল্যান্ট সোর্স কি? প্ল্যান্ট সোর্স থেকে আমরা যে ফ্রুটস পাচ্ছি, যেমন সাইট্রাস ফ্রুট, আমরা যখন সেটাকে কাঁচা খাচ্ছি, রান্না না করে খাচ্ছি, আমাদের শরীরে তখন মানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি আমাদের শরীরে চলে যাচ্ছে। তাহলে প্ল্যান্ট সোর্স আর দ্য মেজর সোর্স অফ ভিটামিন সি। এবার আমরা সোর্স গুলো একটু জেনে নিই, তারপরে আমরা কাজে আসবো যে ভিটামিন সি কোথেকে আমরা পাই। প্ল্যান্ট সোর্স ইজ দ্য মেজর সোর্স অফ ভিটামিন সি। প্ল্যান্ট সোর্স is the major source of vitamin C। ভিটামিন সি এর মেইন সোর্স কোনটা? প্ল্যান্ট সোর্স। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার প্ল্যান্ট সোর্স বলতে আমরা কোথা থেকে পাচ্ছি? দে আর মেইনলি ফাউন্ড ইন সাইট্রাস ফ্রুট। সাইট্রাস ফ্রুট যেগুলো রয়েছে সেখান থেকে পাই, যেমন লেমন হতে পারে, অরেঞ্জ হতে পারে, গ্রেপ ফ্রুট হতে পারে। তাহলে এক নম্বর কি? সাইট্রাস ফ্রুট। সাইট্রাস ফ্রুটস। সাইট্রাস ফ্রুট উদাহরণ দিতে গেলে লেমন, অরেঞ্জ, গ্রেপ ফ্রুট। লেমন, অরেঞ্জ, ঠিক আছে? এগুলো থেকে আমরা, এই যে সাইট্রাস ফ্রুট, এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণ ভিটামিন সি পাই। অন্যান্য ফ্রুটস থেকেও পাই, যেমন গোয়াভা থেকে পাই, স্ট্রবেরি থেকে পাই, কিউই ফ্রুট থেকে পাই। আদার ফ্রুটস এর মধ্যে আমরা কি কি বলতে পারি? আদার ফ্রুটস
গোয়াভা, গোয়াভা মানে হচ্ছে পেয়ারা, গোয়াভা থেকে পেতে পারি। আমরা স্ট্রবেরি থেকে পেতে পারি, আমরা কিউই ফ্রুট থেকে পেতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা যে ফর্মেই পাই ভিটামিন সি কে, যে ফ্রুট থেকেই পাই, সেগুলোকে আমাদের ফ্রেশ খেতে হবে। কেন? কারণ যত সময় যায়, যত টাইম যায়, যত আমরা ফলটাকে ফেলে রেখে দেবো, তত কি হয়ে যাবে, ভিটামিন সির কনসেন্ট্রেশন তার থেকে কমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, সাইট্রাস ফ্রুট থেকে পাই, আদার ফ্রুট থেকে পাই, আমরা ভেজিটেবলস থেকেও পাই, ঠিক আছে। 3 নম্বর ভেজিটেবলস। ভেজিটেবলস কোন ধরনের ভেজিটেবলস থেকে পেতে পারি? আমরা ব্রোকলি থেকে পেতে পারি, আমরা পোটাটোস থেকে পেতে পারি, আমরা টমেটোস থেকে পেতে পারি, মানে ব্রোকলি, কি বলে তোমার আলু, টমেটো, এগুলো থেকে আমরা পেতে পারি। ব্রোকলি, পোটাটো, টমেটো, ঠিক আছে। ব্রোকলি, পোটাটো, টমেটো, এগুলো থেকেও আমরা, এই ধরনের ভেজিটেবলস থেকেও আমরা ভিটামিন সি পেতে পারি। কিন্তু আমি আবারও বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে প্রলংড স্টোরেজ কিন্তু আমরা করব না। কেন? কারণ প্রলংড স্টোরেজ রিডিউসেস ভিটামিন সি কন্টেন্ট ইন ফুড। আমরা যদি অনেক দিন ধরে এই খাবারটাকে ফেলে রেখে দিই, আমরা যদি প্রলংড স্টোর করি খাবারটাকে, কি হবে, ভিটামিন সির কন্টেন্ট খাবার থেকে কমে যাবে। তাহলে এগুলোকে আমরা কিভাবে কনজিউম করতে হবে? আমাকে ফ্রেশ ফর্মে কনজিউম করতে হবে। কিন্তু আমরা যেই মুহূর্তে ভেজিটেবলকে রান্না করে ফেললাম, তাহলে কি হবে, তাহলেও কিন্তু খাবারের মধ্যে থেকে ভিটামিন সির তোমার পরিমাণটা কমে যাবে। কেন? কারণ টেম্পারেচারে, হিটে হিট মানে রান্না করলে কি হবে, হিট হবে, ইট লার্জলি ডিস্ট্রয় ডিউরিং কুকিং। মানে ভিটামিন সি কি হয়েছে, যখন আমরা রান্না করছি গরম পেয়ে, এই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। দে আর লার্জলি ডিস্ট্রয়েড বাই হিট ডিউরিং কুকিং। বোঝাতে পারলাম? তাহলে এটা তো গেল প্ল্যান্ট সোর্স। এবার আমরা যদি অ্যানিমাল সোর্স থেকে পাই, অ্যানিমাল সোর্স থেকে আমরা ভিটামিন সি পাই, যদিও প্ল্যান্ট সোর্সের মতো অত বেশি পাই না, তবুও পাই। কিন্তু অ্যানিমাল সোর্স থেকে আমরা যখন পাচ্ছি, আমরা তো অ্যানিমাল প্রোডাক্ট রান্না করবোই, আমরা তো অ্যানিমাল প্রোডাক্ট কাঁচা খাবো না। যেই মুহূর্তে আমরা রান্না করছি, কি হয়ে যাচ্ছে, ভিটামিন সি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ভিটামিন সির মেজর সোর্স বলতে গেলে প্ল্যান্ট সোর্স, যার মধ্যে কি কি পড়ছে, সাইট্রাস ফ্রুট এন্ড আদার ফ্রুটস পড়ছে, ঠিক আছে। এই অবধি বুঝলাম। তাহলে এই যে রান্না করলে যে ভিটামিন সি নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমরা অ্যানিমাল সোর্স থেকে যতটুকুনি ভিটামিন সি পাবো, সেটাও আমরা সেইভাবে পাবো না, সেই পরিমাণে পাবো না। কেন? বিকজ ভিটামিন সি গেটস লার্জলি ডিস্ট্রয়েড বাই হিট ডিউরিং কুকিং। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই ভিটামিন সি হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। কেন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট? দেখো, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আমরা কোনগুলোকে বলি? এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হচ্ছে সেই ধরনের নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীরের জন্য এসেনশিয়াল, কিন্তু আমাদের শরীর তৈরি করতে পারে না। নিউট্রিয়েন্ট এসেনশিয়াল, নন এসেনশিয়াল দু রকমই হয়। নন এসেনশিয়াল মানেই যে সেটা আমার শরীরের জন্য এসেনশিয়াল, তা না। নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হচ্ছে সেই সব নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীর তৈরি করে নিতে পারে। তার মানে বাইরে থেকে নেওয়াটা হয়তো এসেনশিয়াল না, বাইরে থেকে না নিলেও চলবে, কারণ আমাদের শরীর সেটাকে তৈরি করে নিচ্ছে। বাইরে থেকে নেওয়াটা এসেনশিয়াল না, সেই জন্য সেগুলো হচ্ছে নন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। কিন্তু এসেনশিয়াল নিউট্রিয়েন্ট কোনটা? এসেনশিয়াল নিউট্রিয়েন্ট হচ্ছে সেই সকল নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীরের জন্য দরকার, কিন্তু আমাদের শরীর তৈরি করতে পারে না। তাহলে নিতে গেলে আমাকে বাইরে থেকে নিতে হবে। ভিটামিন সি আমাদের শরীর তৈরি করতে পারে না, তাহলে ভিটামিন সি কে আমায় বাইরে থেকে নিতে হবে। সেই জন্য ভিটামিন সি হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। যদিও অনেক অ্যানিমাল রয়েছে যারা ভিটামিন সি তৈরি করতে পারে, কিন্তু হিউম্যান কিন্তু ভিটামিন সি তৈরি করতে পারে না। সেই জন্য ভিটামিন সি কি? ভিটামিন সি হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। ভিটামিন সি হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। এই অবধি আমরা বুঝতে পারলাম। এবার ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজে লাগে দেখো। ভিটামিন সির একটা কাজ হচ্ছে কোলাজেন তৈরি করা। দে আর রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ কোলাজেন। তাহলে প্রথম কাজ আমি কি বললাম? ফরমেশন অফ কোলাজেন। এবার ভিটামিন সি যদি কোলাজেন তৈরি করতে পারে, তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কি হবে? কোলাজেন ঠিক করে হবে না। তার মানে কি? ইট উইল লিড টু ইম্পেয়ার্ড কোলাজেন সিনথেসিস। ডেফিসিয়েন্সির কারণে কি হবে? ইম্পেয়ার্ড কোলাজেন সিনথেসিস। বোঝাতে পারলাম?
তাহলে কোলাজেন তৈরি করার জন্য ভিটামিন সি দরকার পড়ে। ভিটামিন সির যদি ডেফিসিয়েন্সি হয় কোলাজেন ঠিক করে সিনথেসাইজ হবে না, ইট উইল লিড টু ইম্পেয়ার্ড কোলাজেন সিনথেসিস। বোঝাতে পারলাম? ভিটামিন সির আরেকটা কাজ, ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর ইমিউন ফাংশন। ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর ইমিউন ফাংশন। ইমিউনিটির জন্য যদি ভিটামিন সি রেসপন্সিবল থাকে, ইমিউন ফাংশনের জন্য যদি ভিটামিন সি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি দেখা দেবে? যে ইমিউনিটি কি হয়ে যাবে? ইমিউনিটি কমে যাবে, and this will lead to increased susceptibility to infections. It will lead to increased susceptibility to infections. Increased susceptibility to infections. ইমিউনিটি যদি কমে যায়, ইনফেকশন তো হবেই। ভিটামিন সি কি করছে? দে আর ইম্পর্টেন্ট ফর ইমিউন ফাংশন। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হবে? ইমিউনিটি কমে যাবে, তার জন্য কি হয়ে যাবে? ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যাবে। দেয়ার উইল বি ইনক্রিজড সাসেপ্টিবিলিটি টু ইনফেকশনস। বোঝাতে পারলাম? আচ্ছা, আরো হয়, মানে ভিটামিন সি প্রচুর কাজ। 3 নম্বর কাজ বলতে গেলে ইট ফাংশন অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। ফাংশন অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? দে স্ক্যাভেঞ্জেস ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যালস গুলোকে নষ্ট করে দিচ্ছে। তাহলে ভিটামিন সি যদি কমে যায় শরীরে, তার যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা ভিটামিন সি আমরা পাবো না। ভিটামিন সির কারণে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি পাচ্ছিলাম সেটা পাবো না। তাহলে ফ্রি রেডিক্যালস গুলো ভালোভাবে স্ক্যাভেঞ্জ করতে পারবে না আমাদের শরীর। ভিটামিন সি যে ফ্রি রেডিক্যালস গুলোকে স্ক্যাভেঞ্জ করছিল, ভিটামিন সি কারণে যে ফ্রি রেডিক্যালস গুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা হবে না। আচ্ছা, 4 নম্বর কাজ ভিটামিন সি, সেটা হচ্ছে ফরমেশন অফ কার্নিটিন। ভিটামিন সির কারণে কার্নিটিন তৈরি হয়। ফরমেশন অফ কার্নিটিন। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে ন্যাচারালি কার্নিটিন ঠিকঠাক ভাবে তৈরি হবে না, যত ভালো ভিটামিন সির প্রভাবে হচ্ছিল সেটা হবে না। শুধু তাই না, ভিটামিন সির জন্য আরো অনেক কাজ আছে, যেমন এনজাইমেটিক প্রোডাকশন অফ সার্টেন নিউরোট্রান্সমিটার। কিছু নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে। যেমন যদি আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে ক্যাটেকোলামাইন্স। ঠিক আছে, মানে ভিটামিন সি ইজ রেসপন্সিবল ফর এনজাইমেটিক প্রোডাকশন অফ সার্টেন নিউরোট্রান্সমিটারস। আমি লিখে দিই, they are responsible for enzymatic production of certain neurotransmitters. যেমন উদাহরণ কি? লাইক ক্যাটেকোলামাইন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে ভিটামিন সির কাজ। আরো অনেক কাজ আছে ভিটামিন সি। দে আর রিকোয়ার্ড ফর ফাংশনিং অফ সেভারাল এনজাইমস। প্রচুর এনজাইমের কাজ করার জন্য ভিটামিন সি দরকার। দে আর রিকোয়ার্ড ফর, কোথায় লিখবো আমি, এগুলো মুছি। এই 5খানা পয়েন্ট হয়ে গেল। তারপরের পয়েন্ট 6 নম্বর, দে আর রিকোয়ার্ড ফর functioning of several enzymes. Functioning of several enzymes. ঠিক আছে, এছাড়া কি কাজে লাগে ভিটামিন সি? মানে এরা টিস্যুকে রিপেয়ার করতে কাজে লাগে। উন্ড হিলিং যদি হয়, মানে উন্ড যদি হয়, সেটাকে হিল করতে কাজে লাগে। তাহলে 7 নম্বর কাজ আমরা কি বলতে পারি? রিপেয়ার অফ টিস্যু। দে আর রেসপন্সিবল ফর রিপেয়ার অফ টিস্যুস। দে আর রেসপন্সিবল ফর উন্ড হিলিং। ঠিক আছে, তার মানে যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি, আমরা এই কাজগুলো পাবো না। ভিটামিন সি যদি টিস্যুকে রিপেয়ার করতে কাজে লাগে, ভিটামিন সি যদি উন্ডকে হিল করতে কাজে লাগে, তাহলে ভিটামিন সির যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে? দেয়ার উইল বি রিডিউসড রেট অফ হিলিং ইনজুরিজ। তাহলে ডেফিসিয়েন্সিতে আমরা কি লিখবো? রিডিউসড রেট অফ হিলিং অফ ইনজুরিজ। ইনজুরি ঠিকঠাক হিল হবে না,
রিডিউস রেট অফ হিলিং ইনজুরিজ, ঠিক আছে। আচ্ছা, আর কি কাজ? আরো অনেক কাজ আছে, যেমন প্রপার ফাংশনিং অফ এন্ডোথেলিয়াম। ভিটামিন সির কারণে এন্ডোথেলিয়ামের প্রপার ফাংশনিং হয়। এন্ডোথেলিয়াম মানে কি? এন্ডোথেলিয়াম মানে হচ্ছে লেয়ার অফ সেলস দ্যাট লাইন দ্য ইন্টেরিয়র সারফেস অফ ব্লাড ভেসেলস। মানে যদি ব্লাড ভেসেল হয়, এই ব্লাড ভেসেলের ভেতরের যে সারফেস, ব্লাড ভেসেলের ভেতরের যে সারফেসটা, সেই সারফেসের যে সেলের যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়ামের প্রপার ফাংশনিং দেখাচ্ছে ভিটামিন সি, ঠিক আছে। তাহলে ভিটামিন সির আরেকটা কাজ আমরা কি জানলাম? 8 নম্বর কাজ, প্রপার ফাংশনিং অফ এন্ডোথেলিয়াম। প্রপার ফাংশনিং অফ এন্ডোথেলিয়াম। তাহলে এই যে ভিটামিন সির কারণে যে এন্ডোথেলিয়ামের প্রপার ফাংশনিং হচ্ছে, যদি দেখা যায় যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে, অর্থাৎ এন্ডোথেলিয়াম যদি ঠিক করে কাজ না করতে পারে, সেখানে ভিটামিন সির সাপ্লিমেন্টেশন দিয়ে দেখা গেছে একটা পজিটিভ এফেক্ট পাওয়া যায়। আমি কি বললাম? যদি এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, এন্ডোথেলিয়াল ডিসফাংশন যদি হয়, এন্ডোথেলিয়াল ডিসফাংশন মানে এন্ডোথেলিয়াম ঠিকঠাক কাজ করছে না, এখানে যদি ভিটামিন সির সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, তাহলে দেখা গেছে একটা পজিটিভ এফেক্ট পাওয়া গেছে, একটা পজিটিভ এফেক্ট পাওয়া যায়। এন্ডোথেলিয়াল ডিসফাংশনে ভিটামিন সির সাপ্লিমেন্টেশন দিলে একটা পজিটিভ এফেক্ট পাওয়া যায়। বোঝাতে পারলাম? আচ্ছা, এছাড়াও ভিটামিন সির আরো কাজ আছে। ভিটামিন সি হেল্পস ইন বেটার অ্যাবজর্পশন অফ আয়রন ফ্রম ইন্টেস্টাইন। আমরা যখন আয়রন কনজিউম করছি, ঠিক আছে, আমরা যখন আয়রন কনজিউম করছি, এই আয়রন কি হয়? আমাদের ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হয়, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়, কিন্তু এই আয়রনের সঙ্গে যদি ভিটামিন সি আমরা একসাথে কনজিউম করি, দেখা গেছে এই আয়রনের অ্যাবজর্পশন আরো বেড়ে যায়। সো ভিটামিন সি হেল্পস ইন বেটার অ্যাবজর্পশন অফ আয়রন ফ্রম ইন্টেস্টাইন। ভিটামিন সি হেল্পস ইন better absorption of iron from intestine। এই কারণের জন্য যখন আয়রন প্রিপারেশন তৈরি হয় ওষুধ ফর্মে, মানে কারোকে আয়রন খাওয়ানোর দরকার, ঠিক আছে, কারোর আয়রন সাপ্লিমেন্টেশন দরকার, যখন ওষুধ ফর্মে আয়রন তৈরি করা হয়, তখন সেটা ফেরাস অ্যাসকর্বেট ফর্মে রাখা হয়। কেন ফেরাস অ্যাসকর্বেট? ফেরাস কথাটা থেকে আয়রন থেকে, অর্থাৎ তার মধ্যে আয়রন রয়েছে এবং সেই সল্টটা কি তৈরি করা হয়েছে? ফেরাস অ্যাসকর্বেট, অর্থাৎ এখানে অ্যাসকর্বেট রয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে, এন্ড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ অ্যাসকর্বেট আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হবে। সো দেয়ার উইল বি বেটার অ্যাবজর্পশন অফ এলিমেন্টাল আয়রন। আমি যদি কাউকে শুধু আয়রন খাওয়াই, তার যা অ্যাবজর্পশন হবে, আমি যদি এটার সঙ্গে ভিটামিন সি সঙ্গে দিয়ে দিই, অর্থাৎ অ্যাসকর্বেট দিয়ে দিই, তাহলে আয়রনের অ্যাবজর্পশনটা অনেক বেটার হবে ইন্টেস্টাইন থেকে, ঠিক আছে। তাহলে এটা একটা কাজ, এই কারণের জন্য ওষুধগুলো তৈরি করা হয় শুধু আয়রন দিয়ে না, এর সঙ্গে অ্যাসকর্বেট অ্যাড করে প্রিপারেশনগুলো তৈরি করা হয়। বোঝাতে পারলাম? তাহলে এতগুলো কাজ আমাদের যদি মনে নাও থাকে, মেজর কাজগুলো মনে রাখতে পারবো, আর তার ডেফিসিয়েন্সি হলে কি হয় মনে রাখতে পারবো। এবার একটা জিনিস জানতে হবে, মেজর কোন সমস্যা হয় যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়। আমরা বুঝলাম যে ইম্পেয়ার্ড কোলাজেন সিনথেসিস হতে পারে, ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন হতে পারে, ঠিক আছে, রিডিউস রেট অফ হিলিং ইনজুরিজ হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু যেটা মেজর সমস্যা ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে, সেটা হচ্ছে স্কারভি। সেটা হচ্ছে স্কারভি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কারভি একদম প্রমাণিত যে ভিটামিন সি যদি শরীরে কমে যায়, ইট উইল লিড টু স্কারভি, ঠিক আছে। তাহলে স্কারভিকে প্রিভেন্ট করার জন্য কি নিতে হবে? ভিটামিন সি নিতে হবে। এবার যদি স্কারভি হয়ে যায়, সেটাকে ট্রিটমেন্ট করার জন্য কি নিতে হবে? ভিটামিন সি নিতে হবে। স্কারভি কি? স্কারভি হচ্ছে মানে এমন এক ধরনের সমস্যা যেখানে গামগুলো সোয়েলেন হয়ে যাবে, মানে গামগুলো ফুলে যাবে, গাম থেকে ব্লিড করবে, ঠিক আছে। সোলেন গামস, ব্লিডিং গামস, আমরা এগুলো দেখতে পাবো। সোলেন গামস, ব্লিডিং গামস, ব্লিডিং গামস, দাঁতগুলো হালকা হয়ে যাবে, মানে দাঁত পড়ে যাবে, টুথ লস হবে,
ঠিক আছে, আর কি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। একটা দুর্বলতা আসতে পারে, ফ্যাটিক আসতে পারে, ওয়েট কমে যেতে পারে, ওয়েট লস হতে পারে, মাসলস এর মধ্যে পেন হতে পারে। তাহলে আর কি হতে পারে, বললাম ফ্যাটিক, ফ্যাটিক হতে পারে, ওয়েট লস হতে পারে, পেন ইন মাসলস হতে পারে। ঠিক আছে, এই স্কারভি হলেও উন্ড হিলিং ঠিকঠাক হয় না। কেন হয় না? কারণ ভিটামিন সি কি করে, উন্ড হিল করতে সাহায্য করে, তাহলে উন্ড হিলিং ঠিকঠাক হবে না। এমনকি দেখা গেছে যে মানে ওই স্কিনের মধ্যে আমরা দেখতে পাবো ছোট 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 রেড স্পট হয়ে গেছে, স্মল রেড স্পটস। কেন? রেজাল্টিং ফ্রম ব্লিডিং আন্ডার স্কিন, স্কিনের তলায় ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, যার কারণে স্কিনের মধ্যে আমরা ছোট ছোট এরকম রেড স্পটস দেখতে পাবো, এই স্কারভিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, চুলটা কেমন হয়, কর্ক স্ক্রিউ হেয়ার হয়। কর্ক স্ক্রিউ মানে এরকম কয়েল 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 এরকম হেয়ার হবে। কর্ক স্ক্রিউ, কর্ক স্ক্রিউ জিনিস কি জানো? কর্ক স্ক্রিউ মানে হচ্ছে এরকম টাইপের জিনিস। ধরো একটা বোতলের ছিপি তুমি খুলবে, একটা বোতলের ছিপি টাইট হয়ে আটকে রয়েছে, তুমি খুলবে। কর্ক স্ক্রিউ কেমন হয়, ছিপিটাকে খোলার জন্য এরকম একটা হ্যান্ডেল থাকে, আর এখানে এরকম পেঁচানো 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 জিনিস থাকে। এটাকে তুমি প্যাচ খাইয়ে খাইয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলে, কর্কটার মধ্যে ঢুকিয়ে দিলে, ছিপিটার মধ্যে ঢুকিয়ে দিলে, প্যাচ খাইয়ে খাইয়ে। এবার যখন এটাকে টানবে তখন কি হবে, ছিপিটা খুলে বেরিয়ে আসবে। তার মানে কর্ক স্ক্রিউ দেখতে কেমন? কর্ক স্ক্রিউ দেখতে হচ্ছে এরকম, এই হচ্ছে হ্যান্ডেল আর এই হচ্ছে এইরকম, এরকম হচ্ছে কর্ক স্ক্রিউ। এইরকম টাইপের চুল হয়ে যায়, পেঁচানো পেঁচানো চুল হয়ে যায় স্কারভিতে। এটাকে বলে কর্ক স্ক্রিউ হেয়ার। কর্ক স্ক্রিউ হেয়ার। যদি মনে না থাকে তোমরা কয়েল হেয়ারও বলতে পারো, কয়েল হেয়ার। ঠিক আছে, তাহলে এই স্কারভি হচ্ছে প্রধান জিনিস যেটা ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হয়। তাহলে মোটামুটি আমরা কিন্তু একটা ভিটামিন সি সম্বন্ধে শিখে গেলাম। ভিটামিন সি কে কি বলা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড বা অ্যাসকর্বেট বলা হয়। ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? ওয়াটার সলিউবল ভিটামিন। ভিটামিন সি কি শরীরের মধ্যে অ্যাকুমুলেট হবে? না, হবে না। যেহেতু এটা ওয়াটার সলিউবল ভিটামিন, শরীরের মধ্যে অ্যাকুমুলেট হবে না, এটা ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়ে যাবে। there is minimal chances of toxicity, খুব সেফ। কোন সোর্স থেকে আমরা বেশি পরিমাণ ভিটামিন সি পাবো? প্ল্যান্ট সোর্স থেকে পাবো। তার মধ্যে আমরা কোথায় পাবো? প্রধানত কোথেকে পাবো? সাইট্রাস ফ্রুট থেকে পাবো, যেমন লেমন, অরেঞ্জ, গ্রেপ ফ্রুট, এগুলো থেকে পেতে পারি। অন্যান্য ফ্রুট থেকে পাবো না? হ্যাঁ পাবো, যেমন গোয়াভা থেকে পেতে পারি, স্ট্রবেরি থেকে পেতে পারি, কিউই ফ্রুট থেকে পেতে পারি। আমরা ভেজিটেবলস থেকেও ভিটামিন সি পেতে পারি, যেমন ব্রোকলি, পোটাটোস, টমেটোস, এগুলো থেকেও পেতে পারি ভিটামিন সি। কিন্তু যেই মুহূর্তে রান্না করছি খাবারকে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দে আর লার্জলি ডিস্ট্রয়েড বাই হিট ডিউরিং কুকিং। এইটা মাথায় বসিয়ে রাখতে হবে, দে আর লার্জলি destroyed by heat during কুকিং। সুতরাং আমরা যখন অ্যানিম্যাল সোর্স থেকে নিচ্ছি এই ভিটামিন সি, অ্যানিম্যাল সোর্স তো আমরা রান্না করে খাবোই, কাঁচা তো খাবো না, তাহলে কি হয়ে যাবে? ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। এবার আমরা যে ফলগুলো থেকে পাচ্ছি, যে ফ্রুটস গুলো থেকে পাচ্ছি ভিটামিন সি, সেটা আমরা বেশি দিন ফেলে রাখবো না। কেন? কারণ প্রলং স্টোরেজ আমরা যদি করি, ইট উইল অলসো রিডিউস ভিটামিন সি কন্টেন্ট ইন ফুড, তাই তো? সুতরাং আমরা ওটাকে ফেলে রাখবো না, আমরা ফ্রেশ অবস্থায় খাবো, ফ্রেশ ফ্রুট কনজিউম করবো। ঠিক আছে, এবার অনেক অ্যানিমেল আছে যারা ভিটামিন সি তৈরি করে, কিন্তু হিউম্যান তৈরি করতে পারে না। সেই জন্য হিউম্যানের ক্ষেত্রে ভিটামিন সি কি? ভিটামিন সি হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। ভিটামিন সি কি কাজ করতে, কি কাজ করে? কোলাজেন তৈরি করে। ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর ইমিউন ফাংশন। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন সি কার্নিটিন তৈরি করতে কাজ করে। ভিটামিন সির আর কাজ কি? দে আর রেসপন্সিবল ফর এনজাইমেটিক প্রোডাকশন অফ সার্টেন নিউরোট্রান্সমিটার্স। উদাহরণ কি দিয়েছি? লাইক ক্যাটেকোলামাইন্স। আর কি করে? ভিটামিন সি ইজ রিকোয়ার্ড ফর ফাংশনিং অফ সেভারাল এনজাইমস। প্রচুর এনজাইমের তার কাজটা করার জন্য ভিটামিন সি রেসপন্সিবল। আর কি করে? ভিটামিন সি টিস্যুকে রিপেয়ার করে, উন্ড হিলিং করতে সাহায্য করে। ভিটামিন সি আর কি করে? দে আর রেসপন্সিবল ফর প্রপার ফাংশনিং অফ এন্ডোথেলিয়াম, অর্থাৎ ব্লাড ভেসেলের ভেতরে যে লেয়ারটা থাকে, লেয়ার অফ সেলস থাকে, সেটাকে এন্ডোথেলিয়াম বলে। সেগুলো যাতে ঠিকঠাক কাজ করে, প্রপার ফাংশনিং করে, সেটা দেখা হচ্ছে ভিটামিন সি। আর কি বলেছি? ভিটামিন সি আয়রনের অ্যাবজর্পশনটা যাতে ইন্টেস্টাইন থেকে ভালো হয়, সেটাও দেখে। এবার হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হয় আলোচনা করেছি। সব থেকে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে স্কারভি। ভিটামিন সি ডেফিসিয়েন্সি মানে স্কারভি হবেই। ঠিক আছে, তাহলে স্কারভিতে আমরা কি দেখি? সোলেন গামস, মাড়ি ফুলে গেল, ব্লিডিং গামস, মাড়ি দিয়ে রক্ত পড়লো, দাঁত মানে নড়বড়ে হয়ে গেল, যার জন্য টুথ লস হচ্ছে,
ফ্যাটিক দেখছি, দুর্বলতা দেখছি, ওয়েট লস হচ্ছে, মাসেলসে পেন হচ্ছে, চুলটা কেমন হচ্ছে কর্কস্ক্রিউ হেয়ার হচ্ছে, পেঁচানো টাইপের কয়েল হেয়ার হয়ে যাচ্ছে। আমরা চামড়ার তলায় কি দেখছি যে ব্লিডিং হচ্ছে, যার কারণে লাল 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 স্পট হয়ে যাচ্ছে, স্মল রেড স্পটস রেজাল্টিং ফ্রম ব্লিডিং আন্ডার স্কিন, আরো অনেক কিছু হয় স্কারভিতে। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে যেটা হয় সেটা হচ্ছে স্কারভি। এছাড়াও ইম্পেয়ার্ড কোলাজেন সিনথেসিস আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন, কারণ ভিটামিন সি ইজ রেসপন্সিবল ফর ইমিউন ফাংশন, দে আর ইম্পর্টেন্ট ফর ইমিউন ফাংশন। তাহলে ইমিউন ফাংশন যদি কমে যায় ইনফেকশন তো হবেই, ইনফেকশনের প্রবণতা তো বাড়বেই। সো দেয়ার ইজ ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু ডেভেলপ ইনফেকশন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা ভিটামিন সি নিয়ে একটা আলোচনা করে নিলাম। আশা করি আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল।